আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আপনাদের মধ্যে হাজার হাজার বা লক্ষ লক্ষ ভিউয়ার্সরা গত কয়েকটা বছর ধরে একটা জিনিস জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। আপনাদের আগ্রহ কৌতূহলের শেষ নেই। অসংখ্য ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করতেছেন, অনুরোধ করতেছেন এ বিষয়ে কথা বলার জন্য। আর সেটা হলো তানু মণ্ডলের জন্ম পরিচয় কি, তানু মণ্ডলের বাবাকে। আর আমিও গত কয়েকদিন ধরে আপনাদেরকে অনেক বড় একটা সারপ্রাইজ বা ধামাকা দিব বলে আশায় রাখছি। ইনশাল্লাহ আজকের ভিডিওতে আপনাদের সেই আগ্রহ ও কৌতূহলের বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনাদেরকে আমি কতটা খুশি বা সন্তুষ্ট করতে পারবো সেটা জানি না, তবে আমি আমার সাধ্যের সবটুকু চেষ্টা করছি আপনাদের আগ্রহ ও কৌতূহলটা দূর করার জন্য। আজকের এই তথ্যগুলো আপনাদেরকে দিতে গেলে বা দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন বা ধারণা করতে পারবেন যে পাটক্ষেতের রানী, ইবলিশের নানি, বাংলাদেশি ডাইনি মাগিনুর কত জঘন্য মাপের একটা রাতের রানী, একটা ইবলিশের নানি, বা সে কত গভীর জলের মাছ বা কত বড় খেলোয়াড়। আমি এই তথ্যগুলো যখন পাইছি, আমি মানে কিছুটা ধারণা তো তার সম্পর্কে রাখি, তাকে চিনি, কিন্তু এতটা গভীরভাবে আমি তার সম্পর্কে মানে ভাবি নাই যে সে মানে এত সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে রাখছে সে ধরা ছোঁয়ার বাইরে থাকার জন্য। তো গত বেশ কিছুদিন ধরেই এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, কিন্তু আমার আসামিরা ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের, দেশিগুতো দাঁতের বাগান পরিবারের যেসব জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা যেসব চিটারি বাটপারি, প্রতারণা, নষ্টামি, নোংরামি, বেহায়পনা, ফটকামি, ফাতরামি করে যাচ্ছে, এগুলোর জন্য তাদেরকে ধুলাই করাটা জরুরি ছিল, বা কিছু হট টপিক নিয়ে তাদেরকে ধুলাই করে কয়েকটা ভিডিও আপলোড করছি। তো আজকেও মানে আমি এই তথ্যগুলো না দিয়ে আমার ওই আসামিগুলোকে, ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীগুলোকে ঘন্টার পর ঘন্টা ধোলাই করতে পারি। ওই চাশমিশ, টেপা শুটকি এবং তার ভাদাইম্মা জামাই যেভাবে মানে কাউন্টার দিয়ে একজন আরেকজনের সাথে কাউন্টার দিয়ে ভিডিও বানাচ্ছে, যে গাঁজাখুরি যুক্তি বা গল্প দিয়ে তারা ভিডিও বানিয়ে ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে, ধোঁকা দিয়ে এখান থেকে টাকা বা ডলার ইনকাম করতেছে, এই ফকিন্নির বাচ্চাদেরকে, এইসব রাতের রাজরানীদেরকে মানে কয়েক ঘন্টা ধুলাই করলেও আমার ধুলাই করা শেষ হবে না, আমার কন্টেন্ট হয়ে যাবে, আমার আপনাদের সাথে আড্ডা দেওয়া হয়ে যাবে। কিন্তু যেই বিষয়ে আপনাদেরকে আশা দিয়ে রাখছি সেটা আজকে বলে শেষ করি, তারপর আমার আসামিদেরকে ধুলাই করি। এদিকে যে আরেক খাটের রানী, রাতের রানী, মাল্টি নোংরা, যে ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে, যে আচ্ছা তার শুধু একটা থাম্বনেল পরে আপনাদেরকে শোনাই, যে শ্বশুর শাশুড়িকে নিয়ে ভাইয়ের বাসায় বেড়াতে এসে অপমানিত হলাম। তো এইসব দেখে হাসবো না কাঁদবো, না তাদেরকে জুতা পিটা ঝাড়ু বেটা করবো? ভিউয়ার্স, কোন চাইন দেখি আপনারা? আচ্ছা আমাকে আপনারাই বলেন, ওইসব জঘন্য চরিত্রের রাতের রাজা রানীদের কোনো মান সম্মান আছে যে তারা অপমানিত হবে, তাদের ইজ্জত মানে কমবে? তাদের ইজ্জত আছে যে সেটা কমবে? তারা যেখানে ইজ্জত বেঁচেই খায় তারা আবার অপমানিত হবে কিভাবে? আর তাদের বাসায় গিয়ে কি আমরা তাদের এইসব ঝগড়াঝাটি মানে মান অভিমান কোনো কিছু দেখে আসি, বা তাদের বাসায় সিসি ক্যামেরা ফিট করে রাখি? তারাই এখানে এইসব বলে যে কে কাকে জুতা পিটাগুলো, তাদের আত্মীয় স্বজনের মধ্যে কার সাথে কার কাজ্জা হলো, কার সাথে কার ঝগড়া হলো, মান অভিমান, জুতা পিটা ঝাড়ু পিটা হলো, কে কাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, কে কাকে জুতা পিটা করে বের করে দিল, এগুলো তো এই রাজমিস্ত্রির হেল্পারই বলছে। আমার মা বাবাকে ওই মাল্টি নোংরার ভাই, মা বাবা, তারা মানে তাদের বাড়ি থেকে ভাই ভাবিরা মানে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি, রাত 3টার সময় বের করে দিচ্ছি, এটা সেটা বলে রাজমিস্ত্রির হেল্পার কান্নাকাটি শুরু করছিল, করছিল। এখন আবার মাল্টি নোংরা তার ভাইয়ের বাড়ি থেকে তার শ্বশুর শাশুড়িকে অপমানিত হয়ে মানে আসতে হয়েছে, এগুলো এখানে বলতে আসছে। তো আমি কোনটাকে রেখে কোনটাকে ধুলাই করব? আমার ঘৃণিত লালু, অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে ধুলাই করব, না মাল্টি নোংরাকে, না চাশমিশ চাপা সুটকিকে, না এই ভাদাইম্মাকে, না পরকের রানী সাগিনোরকে, না মেকআপ বুতুরিকে, না তানু মণ্ডলকে? কারে থুইয়া কারে করাম?
না হাগু খাইছো রে না দাঁতের বাগান রে? কোন চেন দেখি আপনারা আমার বেড়ে নেড়াক্স হয়ে যেতেছে। তো এত কিছু তো এক ভিডিওতে বলা সম্ভব না। গোবর টুকানিও যেভাবে গোবর খাইতেছে বা নষ্টামি নোংরামি করতেছে, চিটারি বাটপারি করতেছে, যে ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও করতেছে, কোনোটাকেই তো মানে ছেড়ে দেওয়ার মতো না, তাই না? তবে বাধ্য হয়ে একটু ছাড় দিতে হবে। তো আপাতত ওইসব গোড়াগাছারি মানে যেই আসামিগুলো আছে তাদেরকে ছাড় দেই। আমার মানে প্রধান আসামিদের মধ্যে যেই প্রধান আসামি বাংলাদেশি ডাইনি মাগিনুর, তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, তার দোষাবলী গুণাবলী বলে কিছু নাই, তার চরিত্র সম্পর্কে আপনাদেরকে ধারণা দেই বা তার গল্পগুলোই করি। তো তার গল্প করার আগে ওই যে তার যেই মানে আছে, কামলাটা আছে, গৃহকুত্তা, আমার ঘৃণিত লালু, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেয়াল টপকান্নার লম্পট, দেশি কুত্তা। তো এদিকে এদিকে তোর শখের নারী সম্পর্কে আমি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করতে আসছি। যে তোর শখের নারী বাংলাদেশি ডাইনি মাগিনুর কত বেডার খাট কাঁপিয়ে, কত বেডার সাথে নষ্টামি নোংরামি করে, পাট ক্ষেত নষ্ট করে আজকে তোর মতন একটা দেশি কুত্তাকে পাইছে। আর যেই দেশি কুত্তা এইরকম একটা রাতের রানী, খাটের রানী, পাটক্ষেতের রানী, ইবলিশের নানি ডাইনি মাগিনুরকে নিয়ে গর্ব করে। ডাইনি মাগিনুর তোর মতন একটা দেশি কুত্তা শখের নারী, পৃথিবীতে আর নারী পাস নাই খুঁজা রে এই ধরনের একটা মাগি। আজকে ভিউয়ার্স আমার মুখ ঠিক থাকবে না, মানে আপনারা এই বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ ডাইনি মাগিনুরের চারিত্রিক মানে ইয়েগুলো বর্ণনা করতে গেলে মানে তাকে আমি নারী হিসাবে যদি বলি, সম্বোধন করি, তুলনা দিই, তাহলে নারীদেরকে অপমান করা হবে। এটা তো নারী না, এটাই যে মাগি। শুধু মাগি বললেও ভুল হবে, কি মানে খান কি ব্যবসা, পতিতা, মাগি। দেশি কুত্তা তুই আসছিস তো? ফকিন্নির বাচ্চা, না আসলে ঘরটা দইরা বাড়ি মানে যায়া তোর গলায় পাড়া দিয়া তারপরে তোর এই ঘটনাগুলো শোনামো। তুই তো জানিসই, তুই নিজে তো জেনে শুনেই মানে আরেক বেটার রক্ষিতার কাছে গিয়ে গিয়ে দেয়াল টপকে টপকে গিয়ে গিয়ে লোচ্চামি করতি, বদমাইশি করতি, তারপর সেখানে ধরা খাওয়ার ফলেই তোর এই শখের নারী সাদা চামড়াওয়ালা বাংলাদেশি ডাইনি মাগিনুরকে তোর গলায় গণধুলাই দিয়ে পাবলিক গছিয়ে দিছিল। আর সেই রাতের রানীকে নিয়ে তুই গর্ব করি বলিস এটা আমার শখের নারী, আমার আর দুনিয়াতে কোনো শখ নাই, আমার বাড়ি হয়েছে, আমার নারী হয়েছে, আমার গাড়ি হয়েছে, আমার আর কিচ্ছু লাগবে না। তারপর নারীর সাথে রেডিমেড একটা বাচ্চা, বাপ ছাড়া বাংলা টানুমণ্ডলকেও পাইছিস, মানে কি বলবো, তার কামাই খাইতে পারতেছিস। ফকিন্নির বাচ্চা, তোর মতন একটা ছোট লোকের বাচ্চাকে কি আর বলবো, যার মানে কি বলবো, বউয়ের তলদেশ ভাড়া দিলে বা মা বোন স্ত্রী সন্তানের মানে ইজ্জত ভাড়া দিলে, বাট নিজেরই সোজা কথা, যদি ইজ্জত বিক্রি করে কোনো মানুষ জীবিকা নির্বাহ করতে চায়, তার জীবনে মানে এই দুনিয়াতে কোনো কিছুর অভাব পড়ার কথা না। যেই জিনিসটার অভাব সেই জিনিসটা তোরা নিয়ে জন্মগ্রহণ করতে পারিস নাই, আর সেটা হলো সম্মান। ঠিক আছে, যে সম্মান শ্রদ্ধা পাওয়ার মানে অধিকার তোদের নাই, আর এই জিনিসটা তোদের নাই, মানে লজ্জা শরম তোদের নাই। লজ্জা শরম, সম্মান, সামাজিক মান মর্যাদা, এই জিনিসগুলো তোরা নিয়েই জন্মগ্রহণ করিস নাই, বা পৃথিবীতে এসেও তোরা এগুলো মানে ইয়ে করতে পারিস নাই, আয়ত্ত করতে পারিস নাই, দখল করতে পারিস নাই, এগুলোর যোগ্যতা অর্জন করতে পারিস নাই। তো এই ছাড়া একটা মানুষ এই জিনিসগুলো যার না থাকে, তার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নাই। আর এই যে যারা দুনিয়ার বুকে এইসব সুযোগ সুবিধা বুক করতে পারতেছে, বা তাদের সব চাহিদা পূরণ করে ফেলতে পারতেছে, তাদের সব শখ পূরণ করে ফেলতে পারতেছে, তাদের তো জান্নাতে যাওয়ারই আর কোনো প্রয়োজন পড়ে না। তাদের বেহেস্তের আশা যারা না করে, তারা এই দুনিয়াটাকে স্বর্গ মনে করে ফেলতে পারে। না হলে এই যে মোতার জায়গায় গুতা খাইলে মানে টেহারও বাবাই না রে, ফৈনির ঘরের ফৈনি, ছোট লোকের বাচ্চা, খাড়াস বুড়ির বাচ্চা, দেশি কুত্তা। তো তোর বউ এই মোতার জায়গায় গুতা খেয়ে
টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তোর মতন একটা দেশি কুত্তাকে পালতেছে, দেশি কুত্তার সব চাহিদা পূরণ করতেছে, দেশি কুত্তাকে এসি কিনে দিচ্ছে, দেশি কুত্তাকে আইফোন কিনে দিচ্ছে, দেশি কুত্তাকে এখানে সেখানে ঘোরাচ্ছে, ভালো মন্দ খাওয়াচ্ছে, ইলিশ মাছ, গরুর গোশত, এটা সেটা কত কিছু, তোর তোর যা পছন্দের পলুয়া 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 চাইনিজ এটা সেটা খাইতে পারতেছিস, আর বউয়ের ইজ্জত, মায়ের ইজ্জত, বোনের ইজ্জত, মেয়ের ইজ্জত বিক্রি করতেছিস, আবার সেটা নিয়ে বেহায়ার মতো, নির্লজ্জের মতো, মানে নির্লজ্জ তো লজ্জা নাই, নির্লজ্জ হবি, মুখ দেখাস করে হাসিস, ছোট লোকের বাচ্চা। তো তোকে ভাষণ দিতে দিতে অনেকক্ষণ ইয়ে করে ফেললাম, আমি মূল কথায়, মূল প্রসঙ্গে চলে আসি। Viewers, তানু মণ্ডলের বাবার সন্ধান পাওয়া গেছে, এবং তানু মণ্ডলের বাবা মানে ইয়েতে তার নিজের মানে মানে বাপের বাড়িতে, এখন মেয়েরা বাপের বাড়িতে বেড়াইতে আসে, কিন্তু তানু মণ্ডলের বাবাও এই ধরনের একটা বাদাইমা বা ছন্ন ছাড়া যা যাব, সেও সোজা কথা বাপের বাড়িতে বেড়াইতে আসছিল, কারণ সে তো এখন শ্বশুর বাড়িতে এই দেশি কুত্তার মতোই, মানে দেশি কুত্তা তো নিজের বাড়িতে ঘর জামাই হয়ে আছে, তবে সেখানে তানু মণ্ডলের জন্মদাতা পিতা, একবারে জন্মদাতা পিতা বললেও ভুল হবে, আমি খুলে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। সোজা কথা, শরীয়তপুর জাজিরায় তানু মণ্ডলের বাবা আসছিল, আমরা যাকে বাবা হিসেবে চিনি জানি, বা সমাজে তানু মণ্ডলের মানে অতীতের মানুষজন, আত্মীয় স্বজনরা যাকে পরিচয় দেয়, এখন তো দেশি কুত্তাকে পরিচয় দেয়, তারা গলা ফাটায়, কিন্তু অতীতে তো আর দেশি কুত্তার ইয়ে ছিল না, ওই কুলফিওয়ালা হাশেম আকন্দর মেয়ে হিসেবেই তানু মণ্ডল পরিচিত ছিল, ঠিক আছে। যদিও তানু মণ্ডলকে ওই হাশেম আকন্দ কখনোই মানে পালন পোষণ করে নাই, ঠিক আছে, এই অল্প কিছুদিন। সেটা কি কারণে, আচ্ছা মূল ইয়ে থেকে চলে আসি, যে তানু মণ্ডলের বাবার সাথে কিভাবে আমার যোগাযোগ হইল, কি পরিমাণ মানে কথাবার্তা হইল, বা কতটুকু মানে তথ্য আমি জানতে পারলাম। তো অনেক দিন ধরেই আমি আমার কিছু পালা জিন টিন এটা সেটা ভূত টুত মানে ফিট করে রাখছি এখানে সেখানে, ঠিক আছে। তো আমি তো ইউটিউবে আত্মপ্রকাশ করছি প্রায় 4.5 বছর, বা 4.5 বছরের বেশি হয়ে যাবে, সেই 2020 সালের শেষের দিকে। তো এখন 2025 সালের শুরুর দিকে, 3 মাস পেরিয়ে 4 মাসে চলতেছে, 4.5 বছরই ধরে। তো এর মধ্যে গত 2 বছর ধরে মানে আমি কোনো কুল কিনারা না পেয়ে শেষ পর্যন্ত মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসছিল, যে এভাবে যেহেতু পাচ্ছি না, এ করতেছি না, তো একটা লোককে সেট করে রাখি, কোনোদিন না কোনোদিন যদি তানু মণ্ডলের বাবা তাদের গ্রামের বাড়িতে আসে, ওই জাজিরায় আসে, রূপবাবুর হাট, সেখানে মানে তানু মণ্ডলের দাদার বাড়ি, সেখানে আসে, তাহলে যেন মানে আমি তার সাথে যোগাযোগ করতে পারি, বা ফোনে অন্তত পক্ষে কথা বলতে পারি, যোগাযোগ করতে পারি। কারণ নোয়াখালী কোথায় আছে না আছে, কোথায় তার শ্বশুর বাড়ি, সে কোথায় থাকে, এগুলো তো আর আমি সেখানে গিয়ে সন্ধান করতে পারবো না, যেহেতু বর্তমান জমানাতে এসেও একটা লোক এত হতদরিদ্র বা মানে ছিল, আমি যখন তার সম্পর্কে আরো কয়েক বছর আগে তথ্য নিছি, যে তার কোনো মোবাইল নাই, সে মোবাইল ইউজ করে না, শ্বশুর বাড়িতে থাকে, সেখানে নতুন মানে সংসার করতেছে, বিয়ে মানে বাচ্চা কাচ্চা হয়েছে, এই সে। তো একটা লোকের যদি নাম্বার না থাকে, তার সাথে কি যোগাযোগ করে বর্তমান সময়ে খুঁজে বের করা সম্ভব? তো আমি এই পদ্মার চরে জাজিরায় রূপবাবুর হাটের কোনো একটা, নাম প্রকাশে অনিচ্ছুক, এখানে আমি নামটা বলতে পারবো না বা বলতে চাইও না, তাহলে আমার মানে নিজেরই সোজা কথা একটা গোপন আস্তানা মানে ইয়ে হয়ে যাবে, একটা লোকের সাথে হয়তো বা সম্পর্ক নষ্ট হবে, যে আমি তার বিশ্বাসটা নষ্ট করলাম, কারণ যার কাছ থেকে আমি এইসব তথ্য প্রমাণগুলো নিচ্ছি, এটা ওই নোংরা মানে পরকীয়া পরিবারের সাথে, তাদের সাথে একটা মানে পরিচিতি আছে বা উঠা বসা আছে, কারণ বাইরের লোকের কাছ থেকে এইসব তথ্যগুলো পাওয়া যাবে না। তো ওই যে অতীতে আসা যাওয়া করাকালীন সময়ে কিছু মানুষের সাথে সম্পর্ক হয়েছিল, পরিচয় হয়েছিল, তো তাদের কাছ থেকেই আমি যে কোনো একজনের সাহায্য নিচ্ছি। তো তাকে ফিট করে রাখার পরে যে ঈদের মধ্যে, এইবার ঈদের মধ্যে তানু মণ্ডলের বাবা ওই রূপবাবুর হাট আসছিল, তো তখন ওই যে আমাকে তথ্যটা দিল, যে আপনি নিজে বলছিলেন যে সে আসলে আপনাকে যেন জানাই, তো সে তো আসছে, আপনাকে জানাইলাম। তারপরে আমি তানু মণ্ডলের বাবার সাথে কথা বলতে চাইলাম, যোগাযোগ করতে চাইলাম, কিন্তু উনি মানে আমার সাথে কথা বলতে রাজি হইল না, ঠিক আছে। প্রথম অবস্থায় স্বাভাবিকভাবেই মানে নারাজি দেখালো, না আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না, এই সে। তো
এইভাবে যখন অনুরোধ করেও আমার সাথে কোনো কথা বলতেছে না, তখন ওই যেই লোকটাকে আমি স্পাই হিসেবে বা মাধ্যম হিসেবে রাখছিলাম, চোখে চোখে রাখার জন্য বা খোঁজখবর নেওয়ার জন্য, তার মাধ্যমেই আমি কিছু জিনিস জানতে চাইলাম বা খুঁচাইতে বললাম যে এই জিনিসগুলো খুঁচিয়ে খুঁচিয়ে আপনি তার ভিতরে একটু রাগ মানে জন্মানোর চেষ্টা করুন, যে তোর মেয়ে বেটা এইভাবে আরেক বেটারে বাপ ডাইকা বড় হইতেছে, এই সেই, তোর নিজের কোনো দায়িত্ব নাই বা পরকালে তোর কোনো জবাবদিহি করতে হবে না, ইয়ে করতে হবে না, মানে মেয়েটাকে নিয়ে এত বাজে বাজে কথা হয় যে তার কোনো জন্ম পরিচয় নেই, এটা সেটা। এইটা শোনার পরে ওই লোক যেই জবাব দিল, মানে এটাও টাসকি খেয়ে যাওয়ার মতন একটা অবস্থা। কোথাকার কার মেয়ে, কার মেয়ের জন্য আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে? তো যেই মানুষকে মানে তানু মণ্ডলের আসল পিতা হিসেবে, বাবা হিসেবে পরিচয় দিয়ে ডাইনি মাগিনোর এতদিন পর্যন্ত, সোজা কথা দেশি কুত্তার কাছে বিয়ের আগ পর্যন্ত পরিচয় দিত, ইয়ে করতো, তো সেই লোকটাই এখন তানু মণ্ডলের বাবা হিসেবে নিজেকে পরিচয় দিতে চায় না। যেভাবে বর্তমানে স্থানীয় এই মেকাবুতুরির সন্তানের মানে বাবা হিসেবে নিজেকে পরিচয় দেয় না, যে সানিও তার সন্তানের কোনো খোঁজ খবর নেয় না, ইয়ে করে না। ঠিক আছে, সানির আলাদা সংসার হয়েছে, ইয়ে হয়েছে, তো এইসব কারণে হয়তোবা নেয় না, বা নিজের মেয়ে হিসেবে সানি আগেও অনেক ইয়ে দিছে যে এটা আমার মেয়ে না, এই সেই। মেকআপ বুতুরি তো পদ্মার চরে পড়েছিল, হঠাৎ করে আমার বাড়িতে গাভিন হয়ে আসছে, তো টাকার লোভে সানি কিছুদিন ইয়ে করছে, ওইগুলো বাদ দিই। তো তানু মণ্ডলের বাপের সংসারে থাকাকালীন সময়েও এই ডাইনি মাগিনুর নাকি এরকম পেট বাজায় ফেলছে। তো এখন যেই জামাইয়ের ঘরে থেকে পেট বাজে গাভিন হয়, ওই সন্তানটা তো সমাজ ওই লোকের সন্তান হিসেবেই মনে করে, তাই না? কিন্তু আদতে একমাত্র মা এবং আল্লাহ তাআলাই বলতে পারবেন ওই সন্তানের আসল পিতাকে, জন্মদাতা পিতাকে। আবার অনেক ওই যে খানকি, বেশ্যা, মাগি, তারা নাও বলতে পারে, কারণ তাদের কাছে 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 1000 জন পুরুষ বা খদ্দেররা এসে তাদের খাট কাঁপিয়ে যায়, তাদের মোতার জায়গায় গুতা দিয়ে যায়, তখন কোন বীজ টিকে যায় এটা তো ওইসব মাগিরা, এসব মানে কুত্তা যেরকম বলতে পারে না, মানে কুত্তি, যে কোন কুত্তার বীজ টিকে গেছে, ওই রকম বাংলাদেশি ডাইনি মাগিনুরও হয়তো বা জানে না কোন বীজ টিকে গেছে। তো ওই যে তৎকালীন সময়ে যে কুলফিওয়ালা ছিল বাংলাদেশি ডাইনি মাগিনুরের জামাই, তাকেই মানে বাবা হিসেবে পরিচয় দিবে, তার সন্তান হিসেবে এটাকে গছিয়ে দিছে। তো ওই লোক সমাজের কথা চিন্তা করে, নিজের মান সম্মানের কথা চিন্তা করে, মানে তৎকালীন সময়ের ইয়ের মানে ডাইনি মাগিনুর গাভিন থাকা অবস্থায় বাচ্চাটা নষ্ট করে নাই, ইয়ে করে নাই, মানে ততদিনে মানে মোটামুটি অনেকটা ইয়ে হয়ে গেছে। তো শেষ পর্যায়ে এই যে তানু মণ্ডলের বাপের সাথে যখন ডাইনি মাগিনুরের ডিভোর্স হয়, এইসব এই যে পরকিয়া বা নষ্টামি নোংরামি এইসব কিছু তো মানে ঝগড়াঝাটির মূল কারণ ছিলই, একটা ইয়ে ছিল। তো সবকিছুর পরে সোজা কথা, এখন যেহেতু মানে তাদের মধ্যে বনিবানা হয় নাই বা যে কোনো কারণে ছাড়াছাড়ি যেহেতু হয়েই গেছে, তো এখন সন্তানটা তো ওই লোকের পরিচয়ে পরিচিত আগে থাকতে। তো এই লোক মানে কেন সন্তানের খোঁজ খবর নেয় না, ভরণ পোষণ দেয় না, এটা সেটা ইয়ে। আর এখন যেহেতু বড় হয়েছে, তো বাংলাদেশি ডাইনি মাগিনুরকে নিয়ে এত ভিডিও বানানো হয়, এত কথা বলা হয়, এত জুতা পেটা ঝাড়ু পেটা করা হয়, প্লাস এই তানু মণ্ডলকে এত বাপসারা বা রিসোর্টের রানী এটা সেটা বলে অপমান অপদস্থ করা হয়। বাবা হিসেবে কি মেয়ের মানে কি জানি, হ্যাঁ বাবা হিসেবে কি মেয়ের এত কথা শুনে একটু কষ্ট লাগার কথা না? কিন্তু লাগে না, ওই যে সে অস্বীকার করে যে এটা তার মেয়ে না। এরপরেও ওই যে তাকে মানে কিছু মানুষ একটু খুঁচাইছিল হয়তোবা অনেক আগে থাকতেই, যে আমি যেরকম পরকের রানী সাগিনুরের ভিডিওটা দেখে ফেলছিলাম, যে বোন কেন স্বামী হারা বা মরিয়ম কেন বাবা ছাড়া, বাংলাদেশি ডাইনি মাগিনুর যে ভিডিওটা আমার সম্পর্কে মিথ্যা বদনাম বা অপপ্রচার করে আপলোড করছিল আপনাদের সিম্প্যাথি অর্জন করার জন্য। তো ওই রকম তানু মণ্ডলের বাবাকে নিয়ে এত কথাবার্তা হওয়ার পরেও তো কোনোদিন না কোনোদিন তানু মণ্ডলের বাবার চোখে নিশ্চয়ই এই ভিডিওগুলো পড়ছে, বা হয়তো আমি এখন যে কথাগুলো বলতেছি এই কথাগুলো তানু মণ্ডলের বাবার কান পর্যন্ত যাইতেও পারে, তাই না? তো এইভাবেও কি সে নিজে থেকে, আমি যেভাবে প্রতিবাদ করতে আসছি, আপনাদেরকে জানাইতে আসছি যে আমি সারিকার বাবা বা মরিয়মের বাবা, মরিয়ম
মানে এরকম ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করে নাই, যেরকমটা তারা বোঝাইছে মরিয়মের বাবা সম্পর্কে যে মিথ্যা ধারণা বা তথ্যগুলো আপনাদেরকে জানাইছে। তানু মণ্ডলের বাবা কি কখনো নিজে থেকে এইভাবে এসে কথাগুলো বলতে পারে না? বলার চেষ্টা করছিল বাবু, নিজেকে মানে নির্দোষ হিসেবে বা হিসেবে প্রমাণ করার চেষ্টা করছিল, নিজের পরিচয়টা দেওয়ার করছিল। তো বাংলাদেশি ডাইনি মাগিনুর সেখানেই খেলাটা খেলছে, আর সেখানেই আমার চিন্তাও মানে ওইখানে পৌঁছায় নাই যে ডাইনি মাগিনুর কত গভীর জলের মাছ। সেটা হচ্ছে এই তার তো তানু মণ্ডল তার নিজের মেয়ে থাকুক আর না থাকুক, তৎকালীন সময়ে ডাইনি মাগিনুরের স্বামী ছিল তো এই কুলফিওয়ালা, তাই না? কুলফিওয়ালার নামটা নেই, আগেও যদি এখানে নিয়ে থাকি মনে করবেন আমি নাই, ঠিক আছে? তো সে কেন ক্যামেরার সামনে আসতে চায় নাই, সেটাই হচ্ছে মূল কারণ। যে এক সময় বাংলাদেশি ডাইনি মাগিনুরকে ওই লোকটাও হুমকি দিছিল, যেভাবে আমি দাঁতের বাগান এসে মানে নিজেই বেড়া জালে মানে কি জানো কারেন্ট জালে আটকে পড়ে গেছে আমাকে ফোন দিয়ে। কিন্তু ওই লোক এই কুলফিওয়ালা তানু মণ্ডলের বাপ, মানে যদিও সে আপন বাবা কিনা জানি না, ঠিক আছে, ওই লোক অস্বীকার করতেছে। তো যাকে আমরা তানু মণ্ডলের বাবা হিসেবে জানি বা বলে আসতেছি, ওই লোক ডাইনি মাগিনুরকে ফোন দিয়ে একটু ব্ল্যাকমেলও বলতে পারেন বা হুমকি দামকি যে আমি আর এত মধ্যে থাকতে পারবো না, আমি এবার ক্যামেরার সামনে আসব। কারণ ওই দিকেও তো অনেক ডালপালা আগাছা মানে গজিয়ে গেছে, শরীয়তপুরের দিকে ইউটিউবারের অভাব নাই। তো তো ভিউজ বাড়ানোর জন্য বা জন্য কেউ না কেউ হয়তো বা বলছে, প্রস্তাব দিছে যে আসেন ক্যামেরার সামনে, এটা সেটা। তো অনেক আগে থাকতেই ডাইনি মাগিনোর যেই জালটা বিছিয়ে রাখছে, সেটা হচ্ছে সে মাছকে আদার দিচ্ছে বা ঘুষ বলতে পারেন। কি কারণে? তানু মণ্ডলের বাবা যেন কোনোদিন ক্যামেরার সামনে না আসে বা কারোর সাথে সাক্ষাৎকার না দেয়, মানে মুখ না খোলে। গত কয়েকটা বছর ধরে তানু মণ্ডলের বাবা ইউটিউবের আড়ালে থেকে বা মুখোশের থেকে মানে ক্যামেরার আড়ালে, ভিডিওর আড়ালে থেকে তানু মণ্ডলের এবং বাংলাদেশি ডাইনি মাগিনুরের আয়ের একটা সামান্য অংশ ভোগ করে যাচ্ছে। মানে কেউ সুবিধা ভোগ না করে এভাবে মানে চুপ করে থাকে না, মানে সবারই সেখানে স্বার্থ আছে। একটা লোক কোনো কিছু ধরলো না, ছুঁইল না, কষ্ট করলো না, চেহারা দেখাইলো না, পরিচয় দিল না, কিন্তু সে এখান থেকে ফায়দা লুটে নিচ্ছে। শুধু এই তথ্যটুকু বের করে আনা গেছে। আমি মানে অনেক অনুরোধ করছি, অনেক রিকোয়েস্ট করছি আমার জিনকে বা জিনের বাচ্চাকে বা স্পাইকে, যে ভাই একটু একটা মিনিট মানে তানু মণ্ডলের বাবার সাথে আমাকে কথা বলায় দেন বা করে দেন। তানু মণ্ডলের বাপ ভয়ে আমার সাথে কথা বলে নাই, যে আমি যদি কল রেকর্ডটা মানে এই কথাগুলো মানে রেকর্ড করি, কল রেকর্ড অতীতে যেইভাবে দেশি কুত্তার কল রেকর্ড, সানির কল রেকর্ড, ডাইনি মাগিনুরের বা ডাইনি মাগিনুরের মায়ের ভাইয়ের দাঁতের বাগানের কল রেকর্ড করে রাখছিলাম, তো এইরকম যদি কোনো কিছু করি তখন তো আবার ডাইনি মাগিনুরের কাছে সে নতুন করে অপরাধী হয়ে যাবে। মানে তার ওই মানে যে বিনা পুঁজিতে বিনা কষ্টে সে যে মাসে মাসে একটা ফায়দা লুটে নিচ্ছে, সুবিধা ভোগ করতেছে, ওইটা থেকে বঞ্চিত হয়ে যাবে। ডাইনি মাগিনুরের ওয়ার্নিং, এখন ডাইনি মাগিনুর শর্ত সাপেক্ষে তাকে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বিকাশের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে ওই তানু মণ্ডলের বাবা পর্যন্ত পৌঁছে দেয়। যে শর্ত হচ্ছে শুধু তাকে নীরবতা পালন করতে হবে, তাকে চুপ থাকতে হবে, তাকে জীবনে কোনোদিন মিডিয়ার সামনে আসা যাবে না, কোনো ইউটিউবারের সামনে আসা যাবে না, কোনো সাক্ষাৎকার দেওয়া যাবে না। তো একবার চিন্তা করতে পারেন একটা ডাইনি কত বড় ক্রিমিনাল হইলে এইরকম সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে রাখতে পারে, যেটা আমি কখনো কল্পনাও করি নাই। আমি তো অপেক্ষা ছিলাম যে কোনোদিন না কোনোদিন যদি আসে বা কোনো একটা ব্যক্তি একটা ঠিকানা দিতে পারে যে নোয়াখালী কোন জেলার কোন থানার কোন ইউনিয়নের কোন গ্রামে আছে, আমি সেখানে গিয়ে হইলেও এই তানু মণ্ডলের বাবার সাথে দেখা করে মানে অন্ততপক্ষে ভিডিও করতে না পারি, অন্ততপক্ষে একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। কিন্তু এখন যখন এই খবর জানতে পারলাম
যে কি কারণে, মানে শেষ পর্যন্ত অনেক পিড়াপিড়ির পরে সেটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে ভাই রিকোয়েস্ট, মানে একটা মানুষ কতক্ষণ পর্যন্ত রিকোয়েস্ট মানে করতে পারে, ফিরিয়ে দিতে পারে যে কেন কথা বলবেন না, মানে আমি কল মানে করব না, রেকর্ড করব না, মানে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কথা বলবো যেখানে আমি এগুলো রেকর্ড করা যায় কি না সেই সম্পর্কেও আমি জানি না, আমি সোজা কথা জানি না, বুঝি না, এরপরেও সে আসবে না, তার ভয় যদি অন্য মোবাইল দিয়েও আমি রেকর্ড করি এটা সেটা আসা যাবে না, তখন অনেক পিড়াপিড়ির পরে সে ওই লোকের কাছে স্বীকার করে নিছে যে ডাইনি মাগিনুর প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট তাকে পাঠায়। কোনো মাসে যদি কোনো কারণে পাঠাইতে না পারে বা মিস হয়ে যায়, যোগাযোগ বন্ধ হয়, ডাইনি মাগিনুর 2 মাস বা 3 মাস হইলেও পাঠিয়ে দেয়। এমনকি তানু মণ্ডলের বিয়ের সময় মোটা একটা অ্যামাউন্ট তানু মণ্ডলের বাবাকে দেওয়া হয়েছে, যাতে এত কিছুর পরেও যা খুশি তাই হয়ে যাক, কেয়ামত হয়ে যাক, সে যেন কোনোভাবেই এখানে না আসে বা মানে মুখ না খোলে। তো ওই লোকের তো কথা হচ্ছে, আমি যাকে মেয়ে হিসেবে স্বীকৃতিই দেই না, করি না, সেখান থেকে আমি শুধুমাত্র নিজের পরিচয়টা গোপন রাখার জন্য যে আমি কোনো এক সময় ডাইনি মাগিনুরের জামাই ছিলাম, তো ওই সময় ডাইনি মাগিনুরের গর্ভে এই তানু মণ্ডলের জন্ম হয়েছে, তার চেহারা কেমন, তার কি কেমন, বা ডাইনি মাগিনুরের চারিত্রিক বৈশিষ্ট্য এটা সেটা, তখন তো অনেক কিছু ওই লোকের কাছ থেকে জানা যাবে, ওই লোকের পরিচয় পাওয়া গেলে। তো সে যেন মানে এটা দিতে না পারে, এই জন্য ডাইনি মাগিনুর এত সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে ওই লোকের মুখটা বন্ধ করে রাখছে। তো আপনারা অনেকেই আবার অনুরোধ করতেছেন যে তানু মণ্ডলের বাবাকে দেখানোর জন্য, চেহারা দেখতে চান, শুধু তথ্য জানলে আপনাদের হবে না। যে আমি আপনাদেরকে যে বিস্ফোরক তথ্যগুলো এতক্ষণ পর্যন্ত দিলাম, এগুলোতে আপনারা অনেকে খুশি না, ঠিক আছে, বা আপনাদের চাহিদা যে চেহারা দেখতে চান। এখন বলতে হয় যে মনে কিছু নেবেন না, মাইন্ড করবেন না, যে লগই নেনা আবার কুলো, যেখানে একটা লোক কথা বলতে চায় না সেখানে আবার সে ক্যামেরার সামনে চেহারা দেখাবে, এটা ভাবাটাও বোকামি ছাড়া আর কিছুই না। তো আমি সবকিছুর পরেও একটা মানে কি বলবো, একদম নিরাশ মানে এখনো হয়ে যায় নাই, বা আল্লাহর উপর ভরসা রাখতে চাই, যে কারণ একটা না একটা ফাঁক ফুকর আছেই, বা ইনশাল্লাহ কোনোদিন না কোনোদিন এই লোককে, যেই লোক টাকার কাছে বিক্রি হয়ে যায়, যে লোকের কোনো আদর্শ নাই বা নিজের নীরবতা পালন করার জন্য আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে মানে মুখ বন্ধ রাখতে পারে, সেই লোক এর চাইতে বেশি পাইলে মুখ খুলতেও পারে। কিন্তু এই মুহূর্তে আপাতত আমি আর্থিকভাবে অনেক সংকটের মধ্যে আছি, অনেক অভাবের মধ্যে আছি, মানে আমি অনেকটা ঋণগ্রস্ত হয়ে গেছি। কি কি কারণে ঋণগ্রস্ত হয়ে গেছি, কতটা ঋণগ্রস্ত হয়ে গেছি, কিভাবে এত ঋণগ্রস্ত হইলাম, এগুলো প্রয়োজনে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে বলার চেষ্টা করব। যেই মানে এই কারণে সোজা কথা, এই যে এনজিও বা ব্যাংক এইসব ইয়েতে কিস্তির পর কিস্তি চালাইতে হচ্ছে আমাকে, কিস্তির একটা ইয়েতে পড়ে গেছি। তো আমি মানে এখন যে ওই লোকের মুখ খোলার জন্য একটা মোটা অ্যামাউন্ট ওই লোকের সামনে ঝোলাবো বা মুখটা খোলাবো, তার চেহারাটা দেখানোর জন্য, চেহারা না দেখাক, যে একটু ভয়েস অন্তত পক্ষে সে দেখ, সেটার ইয়েও না মানে আমার হাতে এই মুহূর্তে নাই। ওই যে রোজার ঈদটা গেল, এ গেল, মানে মোটামুটি অনেকটা মানে ঋণের মধ্যে থেকে কিছুটা ঋণ পরিশোধ করতে হয়েছে, করতে হয়েছে, হাতটা খালি হয়ে আছে, বুঝতে পারছেন, মানে মোটামুটি সংসারটা চালিয়ে যেতে পারতেছি, চালিয়ে যাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ইয়ে করে টানাপোড়েনের মধ্যে দিয়ে চলে যাচ্ছি। কিন্তু যে একটা মানে এক্সট্রা যে একটা খরচের দরকার আছে, অ্যামাউন্টের দরকার আছে, কারোর সামনে মোলা ঝুলাইতে গেলে, বা ওই যে বলে বোত্তা দিয়া বলদ ধরা, বা কলা দিয়া বানর শিকার করা, বানর বন্দি করা, মানে ওই অ্যামাউন্ট বা ওই টাকাটা আপাতত আমার হাতে নাই। তো যদি মানে সোজা কথা, সারা জীবনে কি ঋণগ্রস্ত হয়ে থাকবো বা এরকম অভাব অনটনের মধ্যে থাকবো? অনেক মানে ধনীরাও বা শিল্পপতিরাও এরকম মাঝে মাঝে কিছু একটা সময় এরকম টানাপোড়েনের মধ্যে পড়তে পারে, কিন্তু তারা সারা জীবন মানে একই রকম ভাবে ঋণগ্রস্ত হয়ে থাকে না, কোনোদিন না কোনোদিন সুদিন দেখা দেয়। তো আপনারা দোয়া করবেন আমি যেন অতি শীঘ্রই এই ঋণ থেকে মুক্তি পাই, এই ঋণগুলো শেষ করতে পারি, একটু সচ্ছলতা দেখতে পারি। এই যে ঋণের ইয়েতে প্যারায় পড়ে আমি আমার ব্যবসা
মানে বন্ধ করে বা বিক্রি করে ফেলার চেষ্টা করতেছি। এইটা বিক্রি করে ফেলতে পারলে, এই টাকাটা ক্যাশ করে ফেলতে পারলে আবার আমি এখান থেকে মানে অনেকটা মানে ঋণ থেকে মুক্তি পেয়ে যাব, একটা স্বস্তি পাবো। তো আমি যেন স্বস্তি পাই বা ওই যে কিছু অ্যামাউন্ট ইয়ে করে ওই বানরের সামনে ঝুলিয়ে বানরকে সামনে আনতে পারি, বা আপনাদেরকে আরো আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদেরকে সন্তুষ্ট করতে পারি। সেই জন্য বেশি বেশি আমার ভিডিওতে ভিউজ দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই যে এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে যে আড্ডা দিলাম, যে তথ্য বা ইনফরমেশনগুলো দিলাম, এইটা দেখেও আপনারা যদি আজকে আমার ভিডিওতে কি বলবো, মানে যতগুলো মানুষ আমার ভিডিও দেখতেছেন, একটা লাইক সেখান থেকে কম পড়বে, আপনার সাথে আমার আরই। আপনি কোন জোশ, আপনি কিপটা, আপনি অকৃতজ্ঞ, আপনি বেঈমান। ঠিক আছে, আপনাদের শুধু যে নষ্টামি নোংরামি ভালো লাগবে, ওইগুলোতে মানে ভিউজ দিবেন, লাইক দিবেন, ইয়ে করবেন। তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো, যদি আমার তথ্যগুলো পেয়ে আপনাদের আগ্রহ কৌতূহল কিছুটা হলেও কমে থাকে বা আপনারা সন্তুষ্ট হয়ে থাকেন, মানে খুশি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন যে সন্তুষ্ট হইলেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, যারা আমার চ্যানেলে নতুন, তাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। ভিউয়ার্স, আমি খুব রিসেন্টলি ধারাবাহিকভাবে আরও পুরনো কিছু কল রেকর্ড, অডিও রেকর্ড, মানে অনেক কিছু এখনই বলে দিব না কি কি আসবে, অডিও ভিডিও এটা সেটা কল রেকর্ড অনেক কিছু মানে শেয়ার করার চেষ্টা করব। অনেক বড় বড় কিছু ধামাকা আমার আর্কাইভে জমা হয়ে আছে, যেগুলো সময় সুযোগের অপেক্ষায় মানে আসি, বা মানে এখনো আপলোড করা হয় নাই। তো এই ধামাকাগুলো একটা সিরিজ আকারে বা মানে ইয়ে আকারে ধারাবাহিকভাবে চলতে থাকবে। তো কথা বলতে বলতে বেরেন আওলা জ্বলা হয়ে যাচ্ছে, সময় অনেকটা অতিবাহিত হয়ে গেছে। তো আজকে আর বেশি কথা না বলে আজকে এখান থেকে বিদায় নেই। তো আজকের আমার এই দুর্দান্ত ধামাকা তথ্যগুলো পেয়ে আপনারা কতটা খুশি হয়েছেন সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, কেমন? আবারও যাওয়ার সময় বলে যাচ্ছি, লাইক নিয়ে কেউ কিপটামি করবেন না, কৃপণতা করবেন না, কেমন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।